আবারও কোভিড আক্রান্ত জো বাইডেন, অস্বস্তিতে দল, বন্ধ প্রচারণা, শারীরিক অবস্থার অবনতি হলে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত। উত্তরাঞ্চলে হামলা থামাতে হিজবুল্লাহর সাথে আলোচনায় বসতে চায় ইসরায়েল। সমাধান না হলে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি, লেবাননে আরও জোরদার অভিযান। গাজা ইসরায়েলের বর্বরতা চলছে, 24 ঘন্টায় অর্ধশতাধিক প্রাণহানি। ক্যান্সার হাসপাতাল দখল করে তেল আবিবের সামরিক ঘাঁটি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। আবার করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এই বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। বিবৃতিতে জানানো হয়েছে, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তাতেই করোনা শনাক্ত হয়। কোভিড পজিটিভ হওয়ায় পূর্ব নির্ধারিত সব নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়েছে। বুধবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারণায় যান বাইডেন এবং সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। করোনা শনাক্ত হওয়ার পর ডেলাওয়্যার পৌঁছান বাইডেন, আর সেখানে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন প্রেসিডেন্ট। এ নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন জো বাইডেন। My word, I am all in. Really honored to be here. To me, it's this tense moment in this country, and it is a tense moment. মার্কিন প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাইডেনের অসুস্থতার খবরে কিছুটা অস্বস্তিতে তার দল, তবে ট্রাম্প শিবিরের দাবি কোভিড সংক্রমণ পুরোটাই সাজানো নাটক। প্রতিপক্ষের বাক্যবান আর নির্বাচনী সমালোচনা থেকে দূরে থাকতেই এই কৌশল। সাথে ভোটারদের সমবেদনাও পেতে চান 81 বছরের বুড়ো প্রার্থী। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থিতা ছাড়তে নিজ নেতা কর্মীদের চাপে পড়ছেন জো বাইডেন। এর মাঝে নতুন আলোচনায় প্রেসিডেন্টের করোনা সংক্রমণের খবর। শুরু থেকে সব জরিপ এগিয়ে হেভিয়েট প্রতিপক্ষ ট্রাম্প। তার উপর হামলা বাড়িয়েছে আরও জনপ্রিয়তা। তাই রাষ্ট্রপ্রধান কোভিডে আক্রান্ত হওয়ায় ডেমোক্রেট শিবিরে ছড়িয়েছে অস্বস্তি। নির্বাচনী প্রচার, জনসংযোগের দায়িত্বটা এবার ভাইস প্রেসিডেন্টের নেওয়া উচিত। তবে বাইডেন লড়াইয়ে কিছুদিন থাকছেন না, এটা মেনে নেওয়া কঠিন। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় না স্রেফ অসুস্থতার জন্য নির্বাচনী লড়াই থেকে তার সরে দাঁড়ানোর কোনো প্রয়োজন আছে। আবারও তাকে মাঠের প্রচারণায় দেখতে চাই। প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতা নিয়ে উল্টো প্রতিক্রিয়া রিপাবলিকান শিবিরে। রীতিমতো কৌতুকে মেতেছেন ট্রাম্প সমর্থকরা। দাবি, ট্রাম্পের শক্তিশালী উপস্থিতির সামনেই ম্লান বাইডেন। এ কারণে লড়াইয়ে রিপাবলিকান প্রার্থীর মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তাই দেয়া হচ্ছে করোনার দোহাই। আমার মনে হয় এটা পুরোটাই সাজানো নাটক। বিতর্কে হারার পর থেকেই বাইডেন বুঝে গেছেন তিনি আর ট্রাম্পের সামনে ধোপে টিকবেন না, তাই এসব তামাশা করা হচ্ছে। বাইডেনের একটা অজুহাত দরকার ছিল, তাই করোনার দোহাই দিয়ে তিনি এখন সরে পড়তে চাইছেন। এর আগে নির্বাচনী লড়াই থেকে বাইডেনের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তার দলেরই সাবেক ও বর্তমান আইন প্রণেতারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শারীরিক অবস্থার অবনতি হলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছেন জো বাইডেন। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। স্থানীয় সময় মঙ্গলবার বিইটি নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়ে বাইডেন বললেন, যদি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে বিষয়টি ভেবে দেখবেন। তাছাড়া চিকিৎসকরা যদি তাকে আনফিট ঘোষণা করে তাহলে সরে দাঁড়াবেন নির্বাচন থেকে। এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বাইডেন প্রথমবারের মতো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। আর শারীরিক অসুস্থতা এবং উদ্ভট আচরণের জন্য দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে জো বাইডেন। আমার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। যদি চিকিৎসকরা আমাকে বলেন যে আমার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তাহলে আমি সরে দাঁড়াবো। আমি জানি দেশের জন্য যা যা করা দরকার তা সবই করার চেষ্টা করেছি। অনেকে বলেছিল যে আমরা ব্যর্থ হব, কিন্তু আমি তা হইনি।
যুক্তরাষ্ট্রের মানুষের শেষ ভরসা এখন ডোনাল্ড ট্রাম্পই। প্রথমবারের মতো রিপাবলিকান কনভেনশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। বুধবার রাতে উইসকনসিনের সম্মেলনের তৃতীয় দিনে মঞ্চে ওঠেন তিনি। নিজেকে শ্রমজীবীদের প্রতিনিধি বলে আখ্যা দেন ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স। বুধবার রিপাবলিকান সম্মেলনের তৃতীয় দিনে আত্মবিশ্বাসী ট্রাম্প ভ্যান্স জুটি। প্রথমবারের মতো প্রাইম টাইম স্পিচে ট্রাম্পের রানিং মেট ওহাইওর ছোট শহর থেকে মেরিন সেনা, এরপর আইন স্কুল হয়ে সিনেটে কিভাবে পৌঁছালেন সে গল্প তুলে ধরেন ৩৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। জানান সমাজের অবহেলিত অংশের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান। একসময় ট্রাম্পের ঘোর বিরোধী হলেও এখন তারই গুণগান গাইছেন ভ্যান্স। 50 বছর ধরে বাইডেন দেশের বড় বড় নীতি পরিবর্তনের উদ্যোগের সাথে ছিলেন, যেগুলো দেশকে আরো দুর্বল করেছে। ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসে শ্রমিকদের জন্য শক্তিশালী অর্থনীতি গড়েছিলেন। সামনেও মার্কিন শ্রমিকদের মজুরির সুরক্ষা দেবেন তিনি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে প্রত্যাশার জায়গা, দলীয় ঐক্য এক ছাতার নিচে। একই দিন জেডি ভ্যান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সও কথা বলেন। মঞ্চে সাবলীল উপস্থিতি ছিল ডোনাল্ড ট্রাম্পের ছেলেরও। দলীয় ঐক্যের প্রশংসা করেন জুনিয়র ট্রাম্প, সমালোচনা করেন ডেমোক্র্যাটদের। এবার নভেম্বরে আমাদের সামনে দুটি বিকল্প, এক পক্ষ যারা দেশকে গঠন করতে চায়, আরেক পক্ষ যারা দেশকে অধঃপতনের পথে নিতে চায়। আমেরিকাকে নিয়ে গর্ব করতে চান নাকি লজ্জিত হতে চান, এবং সর্বোপরি আমেরিকাকে শীর্ষস্থান নাকি তলানিতে দেখতে চান। তবে সবচেয়ে বড় চমক ছিল ডোনাল্ড ট্রাম্পের নাতনি কিশোরী কাই ট্রাম্প। 17 বছর বয়সী কাইকে পরিচয় করিয়ে দেন বাবা ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রিপাবলিকান কনভেনশনের সব আলো কেড়ে নিলেন ডোনাল্ড ট্রাম্পের নাতনি। বুধবার প্রথমবারের মতো প্রচারণায় অভিষেক হলো 17 বছর বয়সী কাই ট্রাম্পের। দলীয় সূত্র জানিয়েছে, বাবা ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে ফোন দিয়ে সম্মেলনে অংশ নেওয়ার আবদার জানিয়েছিলেন কাই। আর নিজের বক্তব্য শেষে তাকে মঞ্চে ডেকে নেন ট্রাম্প জুনিয়র। মাইক্রোফোন হাতে নিয়ে দাদা ডোনাল্ড ট্রাম্পকে একজন সাধারণ মানুষ হিসেবেই আখ্যা দেন নাতনি। নাতি নাতনিদের চকলেট, সোডা কিনে দেয়া, তাদের সাফল্যে গর্বিত হওয়ার মতো দাদার বিভিন্ন ঘটনার উল্লেখ করেন কাই। আর ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। নাতনির বক্তব্য শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক প্রেসিডেন্ট। সবশেষে দাদার প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমে বক্তব্য শেষ করেন কাই। ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে কানে ব্যান্ডেজ পেঁচিয়ে রিপাবলিকান কনভেনশনে হাজির হয়েছে হাজারো ভক্ত অনুসারী। নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টার পর থেকেই আহত ট্রাম্পের কানে সাদা ব্যান্ডেজে পট্টি রয়েছে। বুধবার রিপাবলিকান কনভেনশনের তৃতীয় দিন উপস্থিত হন ট্রাম্প। সেখানে ভিন্ন রকম এই ফ্যাশন ট্রেন্ড দেখা যায়। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহত ট্রাম্পকে অনুসরণ করে উপস্থিত রিপাবলিকানদের অনেকেই কানে ব্যান্ডেজ গুজে আসে। সমর্থকরা জানায়, ট্রাম্পকে মানসিক সমর্থন দিতেই তাদের অভিনব এই পদক্ষেপ। ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সের বিশ্ববিদ্যালয় জীবন থেকে সিনেট পর্যন্ত প্রত্যেক স্তরেই অনুপ্রেরণা জুগিয়েছেন তার স্ত্রী উষা ভ্যান্স। ভারতীয় বংশোদ্ভূত এই নারীকে আধ্যাত্মিক বা রাজনৈতিক গুরু মেনেছেন জেডি। নির্বাচনে জয়ী হলে ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি হবেন উষা। সাধারণ হিন্দু পরিবারে বেড়ে ওঠা কে এই উষা ভ্যান্স, থাকছে প্রতিবেদনে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রানিং মেট হিসাবে জেডি ভ্যান্সের নাম ঘোষণার পর থেকেই আলোচনায় স্ত্রী উষা ভ্যান্স। আবারও মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে ভারতীয় বংশোদ্ভূত কোনো নাগরিক, যাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয়রা। দেখছেন আশার আলো। মতাদর্শে অভিবাসন বিরোধী হলেও জেডি ভ্যান্স বিয়ে করেছেন অভিবাসীর মেয়েকে, যার বাবা মা 1980 সালে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। উষা ভ্যান্সের বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে। 38 বছর বয়সী উষা পেশায় একজন আইনজীবী। মা বাবার মতোই নিজেকে একজন প্র্যাকটিসিং হিন্দু হিসেবে দাবি করেন উষা। আমি ধার্মিক পরিবারে বড় হয়েছি। আমার বাবা মা হিন্দু, এজন্যই হয়তো তারা ভালো বাবা মা হতে পেরেছেন। তারা আসলেই অনেক ভালো মানুষ। এর প্রতিফলন আমি আমার জীবনও দেখতে পেয়েছি।
একসময় ডেমোক্র্যাটদের নিবন্ধিত ভোটার থাকলেও জেডি ভ্যান্সের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই বনে যান রিপাবলিকান। 2013 সালে ইয়েল ল স্কুলে পড়তে যেয়ে পরিচিত হন তারা। বিয়ের পিড়িতে বসেন 2014 সালে। স্বামীর প্রশংসায় সবসময় পঞ্চমুখ উষা। মানুষ আসলে বুঝে না সে কতটা কঠোর পরিশ্রম করে। অনেক সৃষ্টিশীল একজন মানুষ, যা বলে আর করে সবই তার চিন্তার ভিত্তিতে করে। সে সবসময় ভালো করার চেষ্টা করে। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ভ্যান্স জুটি জয়ী হলে উষা ভ্যান্সই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি। অনিক রহমান, যমুনা নিউজ। হামলার কয়েক ঘন্টা আগেই সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় ডোনাল্ড ট্রাম্পের হামলাকারীকে, এমন তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বিবৃতিতে বলা হয়েছে, ব্যাকপ্যাক নিয়ে ঘোরাফেরা করায় তাকে সন্দেহভাজন হিসেবেই চিহ্নিত করে নিরাপত্তা সদস্যরা। তবে ভিড়ের মধ্যে মিশে যাওয়ায় শনাক্ত করা যায়নি থমাস ম্যাথিউ ক্রুক্সকে। হামলাকারীর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে ট্রাম্প সহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতার ছবি ছিল। FBI কর্মকর্তারা জানান, হামলার দিন কর্মস্থল থেকে ছুটি নেন ক্রুক্স। 20 বছর বয়সী থমাস স্কিলড নার্সিং অ্যান্ড রিহাবে খাদ্য সহায়তাকারী হিসেবে কর্মরত ছিলেন। এদিকে সিক্রেট সার্ভিস প্রধানের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন রিপাবলিকান নেতারা। দাবি করা হয়েছে পদত্যাগের। গাজায় আগ্রাসন বন্ধে রাজি না হলে উত্তরাঞ্চলে হামলা থামাতে হিজবুল্লাহর সাথে আলোচনায় বসতে চায় ইসরায়েল। আলোচনার মাধ্যমে সমাধান না হলে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ প্রধানের হুমকি, লেবাননে বেসামরিক নাগরিক হত্যা বন্ধ না হলে ইসরায়েলে হামলার পরিধি বাড়াবে গোষ্ঠীটি। মুখে আলোচনার কথা বললেও অবশ্য লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সুন্নি আল জামায়া আল ইসলামিয়ার কমান্ডার মোহাম্মদ জাব্বারা গত কয়েকদিন ধরেই লেবানন সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় তেল আবিবের হামলায় সশস্ত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রাণহানি বাড়ছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের। নেতানিয়াহু বাহিনী অভিযান জোরদার করায় চরম ক্ষেপেছেন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েল জুড়ে হামলার পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ। তার কড়া বার্তা, সাধারণ মানুষকে লক্ষ্য বানানো বন্ধ না হলে নিত্য নতুন এলাকায় চালানো হবে অভিযান। দখলদাররা সাধারণ মানুষের উপর হামলা বন্ধ না করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের নতুন নতুন অঞ্চলে হামলা চালাবে। যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে লেবানন সরকার পুনর্নির্মাণ করে দেবে। আমরা হাতে হাত রেখে একসাথে আমাদের দেশকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিব। ইসরায়েলের উত্তরাঞ্চলে যেভাবে হামলার মাত্রা বাড়াচ্ছে হিজবুল্লাহ, তাতে বেশ বিপাকেই পড়েছে তেল আবিব। গাজায় যুদ্ধ থামুক বা না থামুক, হিজবুল্লাহর সাথে সংঘাত বন্ধ করতে চায় তেল আবিব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট দিয়েছেন আলোচনার প্রস্তাবও। অবশ্য আলোচনায় সমাধান না হলে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন। হিজবুল্লাহ আলোচনায় বসতে চাইলে যে কোনো সময় আমরা এই সমস্যা সমাধানে প্রস্তুত। উত্তরাঞ্চলে আমরা সীমিত অভিযান চালাচ্ছি। IDF এর খুবই সামান্য একটি অংশ আমরা ব্যবহার করছি। কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই পরিস্থিতি 1 সেকেন্ডেও বদলে যেতে পারে। যে কোনো সময় আমরা এই অংশেও সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারি, আর তা হবে ভয়াবহ। গত 9 মাস ধরেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত, যা ক্রমেই মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজা জুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় তেল আবিবের আগ্রাসনে আরও অর্ধশতাধিক প্রাণ ছড়েছে উপত্যকায়। ইসলামিক জিহাদের 2 যোদ্ধাকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 10 দিনে 5 শতাধিক মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায়। হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়, তবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই। ভয়াবহ হামলা হয়েছে মধ্য গাজার ব্রেজ শরণার্থী শিবির এবং নুসাইরাত ক্যাম্পে। হতাহতের শিকার হয়েছে শিশুরাও। এছাড়া খান ইউনিস সহ উত্তরাঞ্চলেও নির্বিচারে বোমাবর্ষণ হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলি অভিযান শুরুর পর এ পর্যন্ত 38,800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে উপত্যকায়, আর আহত হয়েছে প্রায় 90,000 মানুষ। সামরিক ঘাঁটি হিসেবে এবার হাসপাতালকে বেছে নিল ইসরায়েল। অবরুদ্ধ গাজার একমাত্র ক্যান্সার সেন্টার তুর্কি ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংসের পর সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীকে নির্মম এবং নৈতিকতাহীন হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক।
গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল। তবে এখন এই হাসপাতালটি আর নেই। বোমার আঘাতে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাদল। শুধু তাই নয়, ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা বঞ্চিত করে মাসের পর মাস ব্যবহার করেছে সামরিক ঘাঁটি হিসেবে। শেষমেশ ধুলোয় মিশিয়ে দিয়েছে ক্যান্সার হাসপাতালটি। সম্প্রতি তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে তোলা ইসরায়েলি বাহিনীর একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় জয়সূচক হাসিতে হাসপাতালের ধ্বংসস্তূপের সামনে ছবির জন্য পোজ দিয়েছে একদল ইসরায়েলি সেনা। হাসপাতালটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার এবং ধ্বংসের কারণে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করে বর্বরতার চরম পরিচয় দিয়েছে ইসরায়েল। আবারও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন করল তারা। হাসপাতালে হামলা ও ধ্বংসযজ্ঞে জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারিও দিয়েছে তুরস্ক। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েল ভূখণ্ডে হামাসের 7 অক্টোবরের হামলাকে আর্জেন্টিনায় চালানো সন্ত্রাসী কার্যক্রমের সাথে তুলনা করলেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলে। বুধবার ওই হামলার 30তম বার্ষিকীতে এই কথা বলেন কট্টর ডানপন্থী নেতা। ইরানকে দায়ী করে শিগগিরই বিচার প্রক্রিয়া শুরুর কথাও জানিয়ে তিনি বললেন, হামাসের হাতে জিম্মিদের মধ্যে আর্জেন্টিনার 8 নাগরিক রয়েছেন। অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন। 1994 সালের 18 জুলাই বুয়েনোস আইরেসের জিউস সেন্টারের সামনে হামলা চালানো হয়। ট্রাক বিস্ফোরণে তখন 85 জনের মৃত্যু হয়। এর 2 বছর আগেই দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে চালানো হামলায় 29 জনের মৃত্যু হয় এবং দুটি হামলার পেছনে ইরানকে দায়ী করেছিল আর্জেন্টিনা। গাজায় আগ্রাসনে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ব্রাজিল। জাতিসংঘে ব্রাজিলের প্রতিনিধি সার্জিও ফ্রাঙ্কা ড্যানিস এই আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে তিনি বললেন, একমাত্র দখলদারিত্বের অবসান হলেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধ হবে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষেও কথা বলেন তিনি। জানান, ফিলিস্তিনের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় মর্যাদার ইস্যুটি এতে স্পষ্ট হবে। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার বিরোধিতা করে একটি বিল পাশ হয়, যা অসলো চুক্তির শর্ত ভাঙায় তেল আবিবের আরেকটি পদক্ষেপ। Virtual meetings with heads of state. চীনের সিচুয়ান প্রদেশে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, অনেকেই আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, জিগং শহরের হাইটেক জোনের একটি 14 তলা ভবনে আগুন লাগে। দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ভবনটির ভেতরে আটকা পড়েন অনেকেই। নিহতের বেশিরভাগই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংস্কার চলাকালেই এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের পরে ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। কয়েক ঘন্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে। ভারতের কর্ণাটকে কোটা নিয়ে চরম উত্তেজনা চলছে। মঙ্গলবার বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য 70% পর্যন্ত কোটা চালুর বিল অনুমোদন দেয় রাজ্য সরকার। এরপরেই অসন্তোষ ছড়ায়। মারাঠি ও তেলুগু ভাষাভাষী মানুষের ক্ষোভের মুখে কয়েক ঘন্টা পরেই বিল স্থগিত করে রাজ্য সরকার। স্থানীয়দের সর্বোচ্চ সুবিধা দিতে কর্ণাটক সরকার অনুমোদন দেয় একটি খসড়া কোটা বিলের, যা পাশ হলে বেসরকারি চাকরির ব্যবস্থাপক পদে 50% আর নিচের পদগুলোয় 70% পাবেন রাজ্যের কন্নড় ভাষাভাষী বাসিন্দারা। বিল অনুমোদনের পর রাজ্যের সব বেসরকারি সংস্থার সি ও ডি ক্যাটাগরিতে 100% চাকরি স্থানীয়দের দিতে হবে, এমন পোস্ট দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এরপরই ক্ষোভ ছড়ায় রাজ্যের মারাঠি ও তেলুগু ভাষাভাষী অঞ্চলে। পরে সেটি মুছে দেন মুখ্যমন্ত্রী। অসন্তুষ্ট আইটি খাত সংশ্লিষ্টরাও বলছেন, দক্ষতা উপেক্ষা করে কোটায় নিয়োগ হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে রাজ্য। এদিকে বিরোধীরা বলছেন, আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা কংগ্রেস সরকার মানুষের নজর ঘোরাতেই করছে এই নাটক। এটা শুধুই নাটকবাজি। আজ দেশের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে, কর্ণাটকের সরকারের বিরুদ্ধে। তাই মানুষের নজর অন্যদিকে নিতেই এই বিতর্ক সৃষ্টি করছে সরকার। এরই মধ্যে বিল স্থগিত করেছে সিদ্দারামাইয়া সরকার। দাবি, সবার সাথে আলোচনার মাধ্যমে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। রাজ্য সরকার হিসেবে স্থানীয়দের আরো চাকরির সুযোগ দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের চাকরি দেবে সরকার, দক্ষ হিসেবে গড়ে তুলব। এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্ণাটক থেকে আরো বেশি দক্ষ জনবল নিশ্চিত করা যাবে।
বিলটির বিষয়ে আরও পরামর্শ প্রয়োজন। সবার সাথে আলোচনার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। ভারতের একমাত্র সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানীতে রয়েছে বায়োকন, ইনফোসিস, উইপ্রো, টেক মাহিন্দ্রার মতো বেসরকারি সংস্থা। শুধু বায়োকনেরই কর্মী সংখ্যা 16,500। বিনিয়োগকারীরা বলছেন কোটা চালু হলে ব্যবসা গুটিয়ে নিতে পারে এসব কোম্পানি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রবল বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্য। টানা ভারী বৃষ্টির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নাশভিল এলাকার বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এবং ঝুঁকির মুখে অঞ্চলটির দ্বিতীয় বাঁধটিও। প্রায় 200 ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে পানিতে আটকে পড়া এক নারীকে। নাশভিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও বৃষ্টিপাত চলছে। কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থানীয়দের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 1 যুগ ধরে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর এক সাবেক সদস্যের বিরুদ্ধে। 2001 সালে FBI যোগ দেন দক্ষিণ কোরিয়ার বংশোদ্ভূত সু মি তেরি এবং 10 বছর টানা কাজ করেছেন। মার্কিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, তেরি নামি দামি উপহার সামগ্রীর বিনিময়ে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য পাচার করেছেন দক্ষিণ কোরিয়ায়। বিয়ের 1 বছরের মাথায় ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। সরিয়ে নিয়েছেন দুজনের একান্ত মুহূর্তের সব ছবি। তবে কী কারণে এমন সিদ্ধান্ত তা কোনো পক্ষই নিশ্চিত করেনি এবং দুবাই প্রশাসনও মুখ খোলেনি। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কন্যা শাইখা মাহারা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত বছর মে মাসে গাঁটছড়া বাঁধেন একই রাজবংশের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। 2 মাস আগেই কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। তবে 1 বছর পার হতেই স্বামীকে নিজেই তালাক দিলেন মাহারা, তাও আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা দিয়ে। ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম পোস্টটি। সেখানে মাহারা অভিযোগ করেছেন অন্যদের সাথে অনেক ব্যস্ত তার স্বামী। এরপর 3 বার তালাকের কথা উল্লেখ করেছেন তিনি। সংক্ষিপ্ত পোস্টের শেষে লিখেছেন, ভালো থেকো। রাজকুমারীর এমন পোস্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নেট দুনিয়ায় আলোড়ন তৈরি হলেও নীরব ভূমিকায় আছেন স্বামী মানা বিন মোহাম্মদ। তালাক ইস্যুতে এখনও কোনো মন্তব্যই করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একান্ত মুহূর্তের সব ছবি সরিয়ে নিয়েছেন দুজনেই। এমনকি মেয়ের সাথে একসাথে তোলা ছবিগুলোও আর নেই। এ ঘটনায় প্রিন্সেসের ভক্তদের মাঝেও তৈরি হয়েছে নানা মত। অনেকেই মনে করছেন হ্যাক হয়েছে মাহারার ভেরিফাইড আইডিটি। এই বিষয়ে কোনো মন্তব্যে রাজি হয়নি দুবাই প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এ ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।